আসলে আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা নোয়াখালীর অধিকাংশ নেতারা সাহস করে সত্য কথা বলি না। অধিকাংশ সাংবাদিক সত্য কথা লিখে, আমরা লিখি না। নোয়াখালীর মানুষ আজকে আমাদেরকে মেরুদণ্ডহীন প্রাণী মনে করে। আগামী 16ই জানুয়ারি 2021 তারিখে পৌরসভা নির্বাচন এবং বসুরহাট শহর নিয়ে আমার ভাবনা ও নির্বাচনী ইস্তেহার। আমি আসলে ইস্তেহারে এখানে যেটা উল্লেখ করেছি সংক্ষিপ্ত আকারে, আমি আমার বক্তৃতায় বিস্তারিত আলোচনা করব। হয়তো একটু সময় নেব, আপনারা বিরক্ত হবেন না। সমবেত ভাই ও বোনেরা, আজকের এই ইশতেহার অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি, আমাদের প্রিয় নেতা, স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা, যিনি 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে কোম্পানিগঞ্জে মুজিব বাহিনীর সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সংগ্রামী জননেতা খিজির আয়াত সাহেব আজকের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, সংগ্রামী জননেতা খিজির আয়াত সাহেব, সংগ্রামী জননেতা শাহাবুদ্দিন সাহেব, এখানে উপস্থিত কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ নবী চৌধুরী, আজকের অনুষ্ঠানের সঞ্চালক বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল সহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, আমাদের দলের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, বসুরহাট পৌরসভার কাউন্সিলর ও প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর বৃন্দ, বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, এখানে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই ও বোনেরা, আমার আদাব গ্রহণ করুন। আমি এই বসুরহাট, এটাই আমার স্বপ্ননগর, এখানেই আমার জীবন মরণ, এখানেই আমার ঘর। কোম্পানিগঞ্জ আমার জন্মভূমি, নোয়াখালী যে আমার বাসভূমি, বাংলাদেশ আমার ভালোবাসা, বাংলাতেই আমার সকল প্রেম। সম্মানিত পৌরবাসী, সাংবাদিক ভাইয়েরা,
সবাইকে সশ্রদ্ধ সালাম ও অভিবাদন। আসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনের এই মহেন্দ্রক্ষণে আমার বক্তব্য উপস্থাপন করতে যেয়ে আমি প্রথমে শ্রদ্ধা নিবেদন করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধা নিবেদন করি ৩০ লক্ষ শহীদের প্রতি, যারা দেশ মাতৃকার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ একটি রোল মডেল, যা আমাদেরকে আত্মনির্ভরশীল জাতি হিসাবে প্রমাণ করেছে। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমার সকল সুন্দর বাস্তবায়নে আমাকে সাহায্য ও সমর্থন দিয়ে এসেছেন দেশ মাতৃকার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। তিনি যদি মন্ত্রী ও সাধারণ সম্পাদক না হতেন তাহলে আমরা বুঝতে পারতাম না একজন মন্ত্রী এত কাজ করতে পারেন। সম্মানিত নগরবাসী, আপনারা জানেন আমি ইতিমধ্যে হঠাৎ করে রোগাক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রে যেতে বাধ্য হই। ভেবেছিলাম আর বাঁচব না। নিউ ইয়র্কে অসুস্থ মুহূর্তে মানসপটে ভেসে উঠত আপনাদের প্রতিচ্ছবি। দেশে ফিরে আসতে পারবো কিনা সেই নিয়েছিলাম শঙ্কিত। আপনাদের দোয়া ও সেখানে নানা পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল আমার পেটে 2টি টিউমার পাওয়া গেলেও তা কিন্তু সেখানে শায়িত অবস্থায় ভেবেছি সুস্থ হয়ে দেশে ফিরে গিয়ে গত 47 বছরের রাজনৈতিক জীবনে যেমন মানুষের পাশে ছিলাম, আমার জীবনের বাকি সময়টুকু মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব এবং সাহস করে সত্য কথা বলবো। এখন আমি ব্রত নিয়েছি, কোনো অনিয়ম সহ্য করব না, কাউকে অনিয়ম করতে দেব না। আপনারা জানেন আমি বারবার জেল জুলুমের শিকার হয়েছি। জীবনের সুবর্ণ সময় জেলের প্রকোষ্ঠে থেকেছি, মিথ্যা মামলার আসামি হয়েছি। এখন আর আমার হারানোর কিছু নেই। বাকি সময় মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের সমাজের সংস্কৃতি হলো প্রতিশ্রুতি দিয়ে তা না রাখা। আমি যা বলবো সেসব প্রতিশ্রুতি অতীতেও রেখেছি, ভবিষ্যতেও রাখব। আপনারা লক্ষ্য করেছেন আমার গাড়িতে একটি সঙ্গীত শোনা যায়, যাহা 71-এর মুক্তিযুদ্ধে মহান মুক্তিযুদ্ধকে বেগবান করেছিল। তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দিগরে। মাঝে মাঝে আমার মনে হয় আমরা তীর হারা। এখন আমি শপথ নিয়েছি রাষ্ট্র, সমাজ ও প্রশাসন যেসব কারণে কুলুষিত সেই কারণগুলো দূর করে এক আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা। সমবেত ভাই বোনেরা, আমরা এখানে 47 বছর আমি রাজনীতির সাথে জড়িত। রাজনীতির সাথে জড়িতকালীন সময়ে আমরা প্রতিশোধের রাজনীতি আমরা এখানে করিনি। এখানে শাহাবুদ্দিন সাহেব আমাদের নেতা উপস্থিত আছে, যাকে সরকারি মুজিব কলেজে
যা রক্তে রঞ্জিত হয়েছে, আজকে যারা সেদিন শাহাবুদ্দিন সাহেবের উপরে হামলা করেছিল তারা আজকে বসুরহাটে হাঁটে। আমরা প্রতিশোধ নিই নাই। সরকারি মুজিব কলেজে আমাদের 3 জন ছেলে মোহন, জসিম এবং তুহিনকে ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীরা কুপিয়ে পানিতে ফেলে দিয়েছিল। তাদেরকে উদ্ধার করার জন্য আমি মুজিব কলেজের ক্যাম্পাসে যাওয়ার পর প্রায় শতাধিক শিবির কর্মী আমার উপর হামলা করেছিল, আমার পেটে ছুরি মেরেছিল। আমার যদি প্যান্টের বেল্ট না থাকতো সেদিন হয়তো আমার জীবন প্রদীপ নিভে যেত। সমবেত ভাইয়েরা, যারা সেদিন এ ঘটনা ঘটিয়েছে তারা আজকে বসুরহাটে আসে। আমরা প্রতিশোধ নিই নাই। আমি 18টা মামলার আসামি। আপনারা জানেন আমি নোয়াখালীতে হাজিরা দিতে গিয়েছি। সেদিন যেই দৃশ্য যারা দেখেছে তারা আজকে অনেকে আমাকে বলে, বিশেষ করে আমাদের এলাকার ছেলে সেলিম, সাত্তার বাদার্সের সেলিম, সে আমার সাথে ছিল। নোয়াখালীর সন্ত্রাসীরা এখানকার একটা যুবদলের ছেলের নেতৃত্বে আমি হাজিরা যখন দিতে গিয়েছিলাম, আমার 2 ভাইকে সেখানে নৃশংসভাবে আহত করেছে। তারপরে আমার এক বড় ভাই, আমি আগের দিন ভাত খাইনি, সকালবেলা নাস্তা করি নাই। আমার বড় ভাই আমার জন্য দুপুরে খাওয়া নিয়ে গেছে জেলখানাতে, হাত দিয়ে পালাই নাই, লাথি মেরে ফেলে আমার বড় ভাইকে মেরে একটা বাড়িতে বেঁধে রেখেছে। যার নেতৃত্বে ঘটনা ঘটেছে সেই ছেলে সেন্ট্রাল হাসপাতালে চাকরি করে। আমি প্রতিশোধ নিই নাই। প্রতিশোধের রাজনীতি আমরা করি না। আপনাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেব 2008 সালের নির্বাচনের পর বলেছিলেন, কেউ যদি অদম হয় আমরা কেন উত্তম হব না। নেতার সেই বক্তব্য বুকে লালন করে শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে 43টা মিটিং করে কোম্পানিগঞ্জে শান্তি স্থাপন করেছি। এখানে আজকে রাজনীতি সব স্থান নিশ্চিত হয়েছে। সকল দলের নেতাকর্মী এ এলাকায় সুন্দরভাবে বসবাস করছে। মাঝে মধ্যে টুকিটাকি ঘটনা ঘটেছে। আর নির্বাচনের সময় আপনারা সাংবাদিক সাহেবেরা জানেন এটা জাতীয় ব্যাপার ছিল, আমাদের কোনো হাত ছিল না। আর বিশেষ কোনো প্রোগ্রাম যদি বিরোধী দলের থাকে সেই ক্ষেত্রে জাতীয় সিদ্ধান্ত থাকে, প্রশাসনিক সিদ্ধান্ত থাকে। কিছু কিছু সমস্যা এখানে হয়েছে, কেউ কেউ গ্রেপ্তার হয়েছে ভোটের সময়, সেটা আমাদের কোনো হাত ছিল না। কিন্তু আজকে সকল দলের নেতাকর্মী এ এলাকায় সুন্দরভাবে বসবাস করছি। আমরা সব স্থান এখানে নিশ্চিত করেছি। আমরা আজকে নির্বাচন করছি, অংশগ্রহণমূলক নির্বাচন। সকল দল আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছে। কোনো বাধা বিপত্তি আজকে নেই। প্রিয় আমার পৌরবাসী সাংবাদিক ভাইয়েরা, আমার সময়কালে এই শহরের উন্নয়ন কল্পে যা যা করেছি তার সংক্ষিপ্ত সারসংক্ষেপ
আপনাদের অবগতির জন্য তুলে ধরলাম। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে যোগাযোগের মাধ্যমে বসুরহাট পৌরসভাকে বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত করে পৌর এলাকায় প্রায় ৩৫ কিলোমিটার সড়ক নির্মাণ করেছি। জলবদ্ধতা নিরসনকল্পে ২০ কিলোমিটার পাকা নর্দমা নির্মাণ করেছি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছি। সড়কের যানজট নিরসনকল্পে বসুরহাট বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের কোরালিয়া ও রামদি এলাকার উপর দিয়ে বাইপাস সড়কটি এখন দৃশ্যমান। বঙ্গবন্ধু চত্বর সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি স্থাপন, বঙ্গবন্ধু চত্বর নামকরণ করেছি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা বসুরহাট পৌরসভার সীমানায় 3টি বঙ্গবন্ধু তোরণ স্থাপন করেছি। ড্রাইভিং লাইসেন্স সহজতর করতে বিআরটি এর অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে আরও বাস্তবমুখী কর্মসূচি হাতে নেওয়া হবে। পৌর মিনি পার্ক নির্মাণ করেছি, যা আরও আধুনিকায়নের কাজ চলছে। ঈদে মিলাদুন্নবী, জন্মাষ্টমী প্রথাগত নিয়মে পালন করা হচ্ছে। পৌর এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। শহরের চারপাশে খালের উপর কালভার্ট নির্মাণ করেছি, যার ফলে শহরের কেন্দ্রস্থলে না এসেও নাগরিকগণ চলাচল করতে পারেন। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। কোম্পানিগঞ্জ ডায়াবেটিক সমিতির মাধ্যমে মোশাররফ হোসেন ডায়াবেটিক হাসপাতাল স্থাপন করেছে। নিত্যানন্দ মোড়ে যানজট নিরসনকল্পে যথাযথ ক্ষতিপূরণ সাপেক্ষে দোকান ভেঙে সড়ক সম্প্রসারণ করা হয়েছে। তাতে বসুরহাট বাজারের যানজট অনেকটা লাঘব হয়েছে। প্রতি বছর পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, মসজিদ মন্দির, দুর্গাপূজা উপলক্ষে প্রায় ৫,০০০ অসুস্থ, অসহায়, দুস্থ জনগণের মাঝে নগদ অর্থ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মশার উপদ্রব প্রতিরোধে মসজিদে মসজিদে মশার স্প্রে দেওয়া হয়েছে। প্রতি বছর এসএসসি দাখিল পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে আর্থিক সহায়তা করা হয়েছে। করোনা মহামারীতে লকডাউনে দিশেহারা পরিস্থিতি আমি পৌর ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন স্থাপন করেছি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহযোগিতা ডাক বাংলাতে আইসোলেশন সেন্টার স্থাপন করেছি, যেখানে সার্বক্ষণিক ডাক্তার ও নার্স তত্ত্বাবধানে ছিল। আমরা কোম্পানিগঞ্জের প্রতিটা এলাকায় আমাদের দুস্থদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করেছি। সেদিন অনেকে ভয়ে পালিয়ে গিয়েছিল, আমি পাহাড়ের মতো এ এলাকার মানুষের পাশে ছিলাম। উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে প্রতিষ্ঠিত জৈতুন নাহার কাদের মহিলা কলেজ, আবু নাসের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলাম। পৌর এলাকায় বিভিন্ন মসজিদ মন্দিরের ঘাটলা এবং গণশৌচাগার নির্মাণ করেছি। আমাদের গ্যাস গত ২ বছর আগে আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেব আমাকে এবং কবিরহাটের মেয়রকে ঢাকা ডেকে নিয়ে পেট্রো বাংলার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে। সেখানে আমরা গিয়েছি। আমাদের সাথে আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে
বসুরহাট এবং কবিরহাটে গ্যাস প্রদান করার জন্য এখানে প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবেন। জরিপও করা হয়েছে। আজকে 2 বছর পর আমাদের এই দুই পৌরসভায় আমরা গ্যাস পাইনি। কেন গ্যাস পাইনি? আজকে আমাদের এই মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা তিনি কে? তিনি হচ্ছেন আমাদের মওদুদ আহমদ সাহেবের ভাই তৌফিক আলী চৌধুরী সাহেব। আমি আর কিছু বলার প্রয়োজন আছে বলেন? হ্যাঁ, আমরা গ্যাস পাইনি, গ্যাস আমাদেরকে দেওয়া হয়নি। বললে নানা কথার সৃষ্টি হয়। আজকে কষ্টের সহিত বলছি, আমার এলাকায় আজকে গ্যাস উৎপাদন হয়। আমরা প্রতিদিন 7.5 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিই। কোম্পানিগঞ্জে প্রয়োজন, পুরো কোম্পানিগঞ্জে 0.5 মিলিয়ন। আর 0.5 মিলিয়ন যদি কবিরহাটে দেয়, 1, 2, 3 মিলিয়ন যদি নোয়াখালীতে দেয়, কোনো সমস্যা আছে? বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যেখানে গ্যাস উত্তোলন করা হচ্ছে সেখানে গ্যাস দেওয়া হয়েছে। একমাত্র এলাকা এই কোম্পানিগঞ্জ, এই নোয়াখালীর গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে, আমরা গ্যাস পাচ্ছি না। আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। উনি বলেছেন অচিরেই কোম্পানিগঞ্জ এবং কবিরহাট এলাকায় গ্যাস প্রদান করবে। আমরা শান্তিত, ইনশাল্লাহ গ্যাস আমরা পাব। আজ যদি গ্যাস না দেওয়া হয়, এবার যদি কোনো ষড়যন্ত্র কেউ করে, আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি প্রতিটা এলাকায় আমাদের নারীদের সাথে আমার কথা হয়েছে, মহিলাদের সাথে আমার কথা হয়েছে, আপনাদের সাথে আমার কথা হয়েছে। আমরা যখন ডাক দেব সবাই ঐক্যবদ্ধভাবে আসবেন। আমাদের গ্যাস আমাদেরকে না দিলে জাতীয় গ্রিডে গ্যাস যেতে দেব না, এটা বন্ধ করে দাও। স্পষ্ট ভাষায় বলছি, আমরা কত অসহায়, আমরা কত এতিম। এই শাহাদাতপুর, প্রথমে শাহাদাতপুরে গ্যাস পাওয়া গেছে, এখন হাবিবপুরে গ্যাস পাওয়া যাচ্ছে। এটার নাম কি? নাম কি? সুন্দরপুর গ্যাস ক্ষেত্র। এটা কি সিন্দুলপুর? হ্যাঁ, কত অসহায়, কত এতিম আমরা। কারা ষড়যন্ত্র করে নামটা দিয়েছে? আমি তৌফিক আলী চৌধুরী সাহেবকে প্রথমেই যখন এখানে একটা সভা হয়েছিল সেখানে বলেছিলাম নাম পরিবর্তনের জন্য। আজকে কয়টি বছর পেরিয়ে গেছে, নাম পরিবর্তন হয় নাই। আমার নির্বাচনের পর আমরা আমাদের অধিকারের জন্য, আমাদের এলাকার সম্মান রক্ষার জন্য আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে যদি কোনো প্রতিকার না পাই,
আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এটা আমাদের অধিকার। কেউ মনে কষ্ট নেবেন না অন্য এলাকা থেকে আসছেন, এটা আমাদের অধিকার। সমবেত ভাই ও বোনেরা, আমি এখন যে কাজগুলো আমি করতে চাই সংক্ষেপে সেগুলো তুলে ধরতে চাই। আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এবারে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করা। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন, এদেশের মানুষের ভোটের অধিকার, বাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এদেশের মানুষের বাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে মানুষের বাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আজকে আমাদের স্পষ্ট বক্তব্য, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। এই নীতি বাস্তবায়নের জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব, নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে অনুরোধ করব, যেই কেন্দ্রে একটি ভোট জাল হবে, একটি ভোট অনিয়ম হবে, আপনারা সাথে সাথে সেই কেন্দ্র বন্ধ করে দেবেন। আর ভোটাররা আপনারা দলে দলে কেন্দ্রে আসবেন, উৎসব মুখর। বোনদেরকে বলেছি, তোমরা পায়ের স্যান্ডেলটা নিয়ে মুখের উপর মেরে দেবে, আর না হয় আমাকে বলবে। আর প্রশাসনকে বলবো, আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন, রাস্তায় যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে। আর আমি বলতে চাই, বাধা সৃষ্টি করলে সে কেন্দ্র বন্ধ হয়ে যাবে, আপনারা বন্ধ করে দেবেন। কোন অনিয়মের নির্বাচন আমরা এদেশে আর হতে দেব না। আমি একটা দৃষ্টান্ত এই কোম্পানিগঞ্জে স্থাপন করতে চাই। আমি নকলের বিরুদ্ধে, পরীক্ষার হলে নকল হয় সেটার বিরুদ্ধে এখান থেকে আমরা নকল মুক্ত কোম্পানিগঞ্জ ঘোষণা করে আমরা নকল বন্ধ করেছি। আমরা যখন নকল বন্ধের ডাক দিয়েছিলাম, প্রথম পরীক্ষার দিন বসুরহাট হাই স্কুল কেন্দ্রে আমি ছিলাম। সেখানে পরীক্ষা শেষে আমি মাঠে দাঁড়ানো, সিরাজপুরের চেয়ারম্যান সাহেব ছিল আমার সাথে, মাঠে দাঁড়ানো আমরা হাজার হাজার দিলে আমাদের উপর মেরেছে, আমরা পিছপা হইনি, আমরা পিছপা হইনি, আমরা প্রতিরোধ করেছি, আমরা সফল হয়েছি। আজকে এই কোম্পানিগঞ্জে আমরা নকল বন্ধ করেছি। আমাদের সিদ্ধান্ত, এই কোম্পানিগঞ্জ থেকে আমরা ভোট চুরির যে সিস্টেম, এটা চিরদিনের জন্য বিদায় দিতে চাই। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রতি অনুরোধ, 16 তারিখ নির্বাচন। আপনারা নোয়াখালীতে আর কোনো নির্বাচন নেই, আপনারা এখানে আসবেন, সারাদিন থাকবেন, প্রত্যেকটা কেন্দ্রে ভাগ করে দেবেন। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের দলাদলি আছে আমি জানি, কেউ কেউ অসুস্থতার ভান দেখায় আসে নাই, সেটাও আমি জানি, আসবে না। কেউ কেউ তো সাংবাদিকদের ভিতরেও সামসা আছে, সামসামি করে,
তারা আসবে না আমি জানি, হয়তো ভোটের দিনও আসবে না। আপনারা যারা আসছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, ভোটের দিন ভাগ করে দেবেন, প্রত্যেকটা কেন্দ্রে ভাগ করে দিয়ে যাতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এজন্য আপনারা সহযোগিতা করবেন। এখানে হোটেল আছে, আপনাদের জন্য ফ্রি থাকবে, আপনাদের সকল ব্যবস্থা আমি নেব। আপনাদের একটা দায়িত্ব, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে আমাকে সহযোগিতা করা। এটাই হচ্ছে আপনাদের প্রতি বিনীত আমার আহ্বান। সমবেত ভাইয়েরা, আমি সালিশ বাণিজ্য বন্ধ করব। সালিশের নামে আজকে কি চলছে? মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। বছরের পর বছর মানুষের থেকে টাকা নিয়ে জমা নিয়ে সালিশ সমাধান হয় না, ন্যায় বিচার মানুষ পায় না। 15 দিন পর, 1 মাস পর সালিশের তারিখ দিয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়, আমিনের টাকা। এখন তো সালিশ নিয়ন্ত্রণ করে আন্ডু গান্ডু পান্ডু। কোন ভদ্রলোক গেলে চুপ করি বসি, তাকে মিথ্যা কথা বলছি। কোনো ভালো মানুষ সালিশে যায় না। আন্ডু গান্ডুদের টাকা দিয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে বছরের পর বছর। যারা জমানে টাকা, তারা এ টাকা খেয়ে ফেলার জন্য, মেরে খেয়ে ফেলার জন্য মাসের পর মাস সালিশের তারিখ দেয়। কিছুদিন গেলে, 1 বছর 2 বছর গেলে কয় যে কি টাকা জমা দিছ? আমার কাছে তো কোনো টাকা জমা দেওয়া নাই। এইভাবে মানুষকে শেষ করে দিচ্ছে। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, সমাজের হাজি গাজী মিয়াজি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, স্কুলের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, এদেরকে নিয়ে সালিশ কমিটি করে আমি তদারক করে যে কাউন্সিলর নির্বাচিত হবে তাকে নিয়ে এলাকায় সালিশ করব, এবং সালিশটা যাতে অল্প সময়ের মধ্যে সমাধান হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ দেব। কোনো টাকা জমা দিতে হবে না। ঠিক আছে? এই কাজটা আমি করব। জনগণের দেওয়া ওয়াদা, ভোট আসলে এই ঘাটলাটা করে দেব, এই ঘাটলাটা করে দেব। 5 বছর পর আবার বলি এই ঘাটলাটা করে দেব। এই যে ওয়াদা রাজনীতি, ওয়াদা ভঙ্গের যে সংস্কৃতি, এই সংস্কৃতি বসুধার পৌরসভা থেকে আমি বন্ধ করতে চাই। আপনাদের সহযোগিতা কামনা করছি। তারপরে খালের 2 পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে ও গুরুত্বপূর্ণ সড়কে 600 সোলার লাইট লাগানো হবে। অন্তত মাসে একবার হলেও বিভিন্ন ওয়ার্ডের তরুণ তরুণী ও উদ্যোগীদের সম্পৃক্ত করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় কর্মশালা ও প্রশিক্ষণ প্রদান করা হবে। হোটেল রেস্তোরাঁর মালিক শ্রমিককে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রশিক্ষণ ও ক্যাটারিং বিষয়ে কর্মশালা করা হবে। পরিবেশ রক্ষা ও সকল প্রকার দূষণ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে। একটি পূর্ণাঙ্গ পৌর পার্ক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। ছিন্নমূল উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে। গাড়ি পার্কিং নির্মাণ করা হবে। আধুনিক বহুতল গণশৌচাগার নির্মাণ করা হবে যাতে নারী পুরুষের জন্য পৃথক ব্যবস্থা থাকে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শ্রেণীতে প্রথম হওয়া ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে
পুরস্কার প্রদান, বৃত্তি প্রদান করা হবে। আমি একটা টাওয়ার এখানে করতেছি, মির্জা টাওয়ার, 15 তলা বিশিষ্ট, 16 তলা বিশিষ্ট করার পরিকল্পনা আছে। সেই টাওয়ারটা কাজ শেষ হলে আগে 2টা মার্কেট করেছি। অনেক বেকার সমস্যার সমাধান এখানে হবে ইনশাল্লাহ। আমরা অচিরেই মির্জা টাওয়ারের কাজ এখন শুরু হয়েছে, এটা শেষ হবে, তাহলে বেকার সমস্যার সমাধান হবে। পাশাপাশি আমরা এখান থেকে যে ইনকাম করব সেটা দিয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারব, আপনাদের ট্যাক্সের বোঝা কমে যাবে। মহিলাদের জন্য আমার কর্মসূচি, মহিলারা অনেকে তাদের গার্ডিয়ান নেই, তাদের স্বামী নেই, ছেলে নেই বাজারে পাঠানোর মতো। এই বাজারে অনেকে বাজার করার জন্য আসেন। এখানে কোনো অনিয়ম আছে বলেন? আমি চেষ্টা করি আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। তারপরেও আমি বলবো, কোন ইফতিজিংকারী যদি আপনাদের গায়ের সাথে আঙ্গুল দেয়, সে আঙ্গুল আব্দুল কাদের মির্জা ভেঙে দেবে। আমার এলাকায় এসব চলবে না, এটা আমি করতে দেব না, স্পষ্ট ভাষায় বলেছি। তারপরে মহিলাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা যখন পৌরসভায় বসি তখন প্রতিদিন একটা না একটা মহিলা আসে, 2 হাতে 2 ছেলে বাচ্চা, কাঁধে একটা 3টা, আসি বলে, জিজ্ঞাসা যখন করি কি হয়েছে, বলে আমার স্বামী আমাকে ছেড়ে দেবে, আমাকে ডিভোর্স দেবে। কি জন্য? আমি তো জানি না কে কি বলছে। স্বামীরা বিদেশ থেকে টাকা পাঠায় স্ত্রীদের জন্য। আমাদের সমাজের একটা কুচুক্তি মহল আছে, স্ত্রীদের কাছে তারা ধাসা, একটা অজুহাত দেখায়, দাসা, ধার ধার দাসা, এমনি টাকা চা না দিলে স্বামীর কাছে মোবাইলে বলে দে তোমার স্ত্রীটা অমুকের সাথে হাঁটছে, তোমার স্ত্রীটা অমুকের বাড়িতে যাচ্ছে, তোমার স্ত্রীটা বাজারে বাজারে ঘুরছে। এই মিথ্যাচার করে অনেক পরিবার ভেঙে দিয়েছে, সংসার ভেঙে দিয়েছে, সোনার সংসার ধ্বংস করে দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, কোম্পানিগঞ্জের মাটি থেকে এটা নির্বাসনে পাঠাবো, এগুলা এখানে চলবে। আর অনেক মা বোন আছেন, আপনাদের স্বামী আপনাদেরকে মারে, সকালে একবার মারে, দুপুরে একবার মারে, সন্ধ্যা একবার মারে, কিন্তু কোনো গার্ডিয়ান আপনার নাই। আপনি যে সেখানে গিয়ে থাকবেন, মায়ের খাই স্বামীর বাড়িতে থাকেন, কোনো বিচার পান না। আমি আপনাদেরকে বলবো, আমার মোবাইল নাম্বার আপনাদের আশপাশে সকলের কাছে আছে। আমার মোবাইল নাম্বারটা নিয়ে আপনারা আমাকে রিং দেবেন। আমি আপনাদের কথা বলবো না, আমি তাকে ডেকে এনে কৌশলে যাতে ভবিষ্যতে আপনাদের গায়ের উপর হাত না দেয় সেই ব্যবস্থা আমি করব, এই প্রতিশ্রুতি আমি আপনাদের সাথে দিচ্ছি। তারপর প্রতিবন্ধী শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করা হবে। হিজড়া তৃতীয় লিঙ্গদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং তাদেরকে বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার প্রচেষ্টা নেওয়া হবে। এই যে বিভিন্ন বিয়ে টিয়েতে হিজড়ারা যে ঝামেলা করে, প্রয়োজনে আমরা ব্যবস্থা, তাদের টাকার প্রয়োজন হলে আমরা দেব,
কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে হিজড়ারা যাতে কোনো অনিয়ম না করতে পারে আমাকে জানাবেন, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। বেকার যুবক যুবতীদের চাকরি, এ বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে চাকরি দেবেন। চাকরি ইতিমধ্যে দেওয়া হয়েছে, দুঃখ লাগে। অনেক সভা সমাবেশে গেলে সবাই চাকরির কথা বলে, দাবি করে, কিন্তু যে লোকগুলা চাকরি হয়েছে একটা লোকেও বলে না আমার চাকরি হয়েছে। কি মিথ্যা কথা বলছি? একটা লোকেও বলে না। চাকরি গত কয়েকদিন আগেও আমরা দিয়েছি, কোম্পানিগঞ্জে 3 জন, কবিরহাটে 3 জন। প্রযুক্তিতে কয়েকদিন করোনার আগে আমি প্রযুক্তিতে দিয়েছি। বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া হয়েছে, চাকরি হয়েছে, তারপরে এটা সাফিসিয়েন্ট না। আমরা মাননীয় মন্ত্রীর কাছে বলেছি, উনি আজকে অসুস্থ, ওনার উপর আমরা চাপ সৃষ্টি করতে চাই না। আমি ওনার 2 জন সচিব নজরুল ইসলাম সাহেব এবং বেলায়েত সাহেবকে বলেছি আমাদের এলাকার ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা করার জন্য। অন্তত কোম্পানিগঞ্জে 500, কবিরহাটে 500 ছেলে মেয়ের যাতে চাকরি হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। এই প্রতিশ্রুতি আমি আপনাদের সাথে দিচ্ছি। প্রবাসী ও এলাকার বাহিরে অবস্থানরত পরিবারগুলোর সেবার জন্য হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করা হবে। প্রয়োজন অনুযায়ী আরো নতুন কালভার্ট নির্মাণ করা হবে। পুরনো কালভার্টগুলোকে আরো প্রশস্ত করা হবে যাতে পানি নিষ্কাশন ও যাতায়াত সুগম হয়। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে, যার ব্যয় এবার বহন করবে পৌরসভা কর্তৃপক্ষ ও বসুরহাট বাজারের ব্যবসায়ী সংগঠন সমূহ। সম্ভাব্য সড়ক সম্প্রসারণ করা হবে যাতে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল সুগম হয়। প্রশস্ত সড়কগুলো সম্ভাব্য স্থানে ফুটপাত নির্মাণ করা হবে। জনসমাগম স্থলে ও প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হবে। আমরা ধূমপানের জন্য আলাদা আলাদা স্থান আমরা নির্ধারণ করে দেব। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সন্ধ্যার পর অকারণে বিনা প্রয়োজনে বাজারে আড্ডা দেওয়া বন্ধ করা হবে। প্রকৃত ভূমিহীনদের মাঝে চরাঞ্চলে ভূমি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রসঙ্গে আমার একটা কথা আছে। আজকে ভূমিহীনরা ভূমি পাচ্ছে না। আমাদের নেতা শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা কোম্পানিগঞ্জে 2400 ভূমিহীন শিক্ষক, মুক্তিযোদ্ধা সহ মাদ্রাসার ইমাম অনেককে আমরা ভূমি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। ভূমির যে কাগজপত্র সেগুলোও রেডি করা আছে, কিন্তু একটা দখলবাজদের কারণে, ভূমিদস্যুদের কারণে আমরা এই জমি দিতে পারিনি। এখানে সাংবাদিক ভাইরা আছেন, একটু খবর নেবেন চরাঞ্চলে কারা আজকে আমার গরিব ভূমিহীনদের সম্পত্তি দখল করে রেখেছে। এরা কারা? ওই যে আমাদের চর বালুয়াতে আপনার সেখানে আমাদের মোস্তাফিজ সাহেব ভালো মানুষ আছিল, আপনাকে পত্রিকার লোক মোস্তাফিজ সাহেব পত্রিকার লোক আছিল না? কি পত্রিকা? হ্যাঁ, রূপালী পত্রিকার সম্পাদক আছিল। ওনার ছেলে এখন এমপি, মিতা। হ্যাঁ, রাজ্যা খায়।
অন্য গায়নের লগে জড়িত আছে। কি কইছি বুঝছেন নেই? হেমিয়া 10,000 একর সম্পত্তি, আমার এলাকার সম্পত্তি দখল করে রেখেছে তার সন্ত্রাসীদেরকে দিয়ে। যেই সন্ত্রাসীরা জায়গা দখল করেছে, সেখানে গাঁট দখল করেছে, তারা আজকে সেখানে পৌরসভার নমিনেশন পায়। আহারে দেশ, আহারে দেশ, আহারে রাজনীতি! লজ্জায় মাথা হেট হয়ে। এগুলো আপনারা একটু দেখবেন সাংবাদিক ভাইয়েরা। আপনারা হলে না লিখতে কে লিখবে? সাহস করে সত্য কথা লেখেন। এখানে আলমগীর ভাই আছে, আপনারা কি বাসি দেখবেন? আলমগীর ভাই কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছে। উনি চিকিৎসা করেও, শত চেষ্টা করেও বাঁচাতে পারে না। আপনাদেরকে একদিন বিদায় নিতে হবে। সেজন্য বলবো, সাহস করে সত্য কথা লেখেন। কাউকে ভয় করবেন না, কারো রক্তচক্ষুকে ভয় করবেন না। বন্ধুগণ, কিছু সরকারি অফিসের বিরুদ্ধে আমাদের এখানে অভিযোগ আছে। আসলে আমরা রাতারাতি দুর্নীতি বন্ধ করতে পারবো না। অনিয়ম বন্ধ করতে পারেন নাকি? রাতারাতি সম্ভব না। আমি সেই অফিসগুলোকে, আপনারাও শুনেছেন, আমাদের ব্যবসায়ীরা অনেকেই অভিযোগ করেছেন। যেসব অফিসে অনিয়ম হয়, আমাদের সাংবাদিক ভাইয়েরাও কিছু কিছু অভিযোগ করেছে। যে সকল অফিসে অনিয়ম হয়, সেই সকল অফিসে অনিয়মগুলো আপনারা বন্ধ করেন। আমার প্রথম অনুরোধ থাকবে, কোন গরিবের থেকে কোনো টাকা নিবেন না। গরিবের থেকে টাকা নিবেন না। তারা মাসে 2,000, 3,000 টাকা ইনকাম করে। আপনাকে যদি একটা কাজে গিয়ে 2,000 টাকা, 3,000 টাকা দিয়ে দেয়, তাহলে গরিব মানুষটা, তার পরিবার কিভাবে চলবে? গরিব থেকে টাকা নিবেন না। যারা সচ্ছল, প্রয়োজনে আমাদেরকে বলবেন। আমার উপজেলা চেয়ারম্যান সাহেব আছে, ওনাকে বলবেন। প্রিয় মা বোনেরা, আপনারা জানেন নির্বাচন সমাগত। আগামী 16/1/2021 তারিখ নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোট নৌকা মার্কায় দিয়ে আমাকে যদি পুনরায় নির্বাচিত করেন, আমি আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারব। বাইপাস সড়ক নির্মাণ সমাপ্তির সাথে সাথে এই বর্ধিষ্ণু শহরের আকৃতি প্রকৃতি বললে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। বিশেষ করে নতুন সড়কে ঘিরে গড়ে উঠবে বহুতল ইমারত, পর্যটন শিল্প বিকাশে হোটেল মোটেল ও বিপণী বিতান। তাছাড়া গাংচিলে অর্থনৈতিক অঞ্চল চালু হওয়ার পর বসুরহাট শহরের উপর সার্বিক চাপ বেড়ে যাবে। পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি। একটি উন্নত শহর গড়ার লক্ষ্যে নবনির্মিত বাইপাস সড়কে সুপরিকল্পিত ভবন নির্মাণের জন্য ভূমি মালিকদের অনুপ্রাণিত করা হবে। পরিকল্পিত আবাসিক এলাকা গড়ার পরিকল্পনাও রয়েছে। আমার সর্বশেষ বিষয়, আমি আগামী দিনে আবর্জনা মুক্ত, সন্ত্রাস মুক্ত, শিক্ষা ও স্বাস্থ্য সম্বলিত, দারিদ্র্যমুক্ত, জেন্ডার বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, পরিবেশ বান্ধব এবং আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত একটি পরিকল্পিত, আধুনিক, পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসাবে বসুরহাট পৌরসভাকে বাংলাদেশের মানচিত্রে উপস্থাপন করা। উপযুক্ত অবস্থা প্রেক্ষিতে আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনাদের প্রিয়
আপনাদের প্রিয় ও সুখ দুঃখের সাথী, আপনাদের প্রিয় সুখ দুঃখের সাথী আব্দুল কাদের মির্জা। সবশেষে গানের কথায় বলি, যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। আমি যেহেতু রাজনীতি করি, রাজনৈতিক বিষয়ে আমাকে কিছু বলতে হয়। বিরক্ত হননি কেন সাংবাদিক ভাইরা? বিরক্ত হননি? একটু 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 আর সামান্য শুনেন, আমি আমেরিকা ছিলাম, বাংলাদেশের কিছু কুলাঙ্গা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য যদি নির্মাণ করা হয় সেটা ভেঙে ফেলবে। ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে। এ সাহস তাদেরকে কে দিয়েছে? আমি বাংলাদেশে এসে চিৎকার করে বলেছি, কেউ শুনে নাই। ছোট্ট এই কোম্পানিগঞ্জ থেকে কে শুনবে? আর শুনলেই বা করতে যাবে কেন? আওয়ামী লীগের ভিতরে, সরকারের ভিতরে ঘাপটি বেঁধে থাকা কিছু মন্ত্রী এমপি, তারা তাদেরকে সহযোগিতা করে। সেজন্য কোনো প্রতিবাদ হয়নি। গরিবের কথা বাসি হলেই বলে। কুষ্টিয়াতে এই পিছনে দাও, এদিকে সাইছে নি, তোমরা আবার ডিস্টার্ব করো। এই না দশ, এই নুনে মাওলা রাজু, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলেছে। এত বড় সাহস! বঙ্গবন্ধু বাঙালি জাতির স্থপতি, বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, তার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। আজকে ঘুম ভেঙেছে আমাদের জাতীয় নেতাদের। এখন প্রতিবাদ হয়, আমার হাসি পায়। এখন এই প্রতিবাদ সভায়, এখন এই মানববন্ধনে যারা জামাত করে, সরকারি কর্মচারী, রাজাকার, এরাও অংশগ্রহণ করে। যদি কুষ্টিয়ার ঘটনার আগে এই ধরনের প্রোগ্রাম করা হতো, তাহলে কুষ্টিয়া এই ঘটনা ঘটত না। রাজাকারেরাও করে, শরম লাগে। আমি যাই সবগুলাতে, এটা কষ্ট লাগে। প্রাইমারি স্কুলে রাজাকার শিক্ষকরা, তারাও মানববন্ধন করে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। হ্যাঁ, আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অনতিবিলম্বে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার কথা বলেছে, যারা ভাস্কর্য ভেঙেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এটাই হচ্ছে আমাদের দাবি। শুনেন, ফ্রান্সে একটা ম্যাগাজিনে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে ব্যঙ্গ করেছে, করছে না? হ্যাঁ, তীব্র প্রতিবাদ জানায়। আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরাও হযরত মুহাম্মদ ইসলামের অনুসারী, আমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত। যারা এই ঘটনা ঘটিয়েছে, এই অনুষ্ঠান থেকে তাদের ফাঁসির দাবি করবে। কিন্তু কি দেখলাম? প্রতিবাদের নামে মানুষ হত্যা করছে পুড়িয়ে, প্রতিবাদের নামে হিন্দুর বাড়িতে আগুন দিচ্ছে, প্রতিবাদের নামে হিন্দুর বাড়ি ভাঙচুর করেছে। এটা কোন ইসলাম? কোন ইসলাম?
এটা হচ্ছে নুরুল ইসলাম, ঠিক নয়? নুরুল ইসলাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে বলেছে, যার ধর্ম সে পালন করবে। বলে নাই? আমাদের কোরআনের বাণী, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম সে পালন করবে। তাহলে ওই তথাকথিত ইসলামপন্থীরা কেন এই ঘটনা ঘটালেন? আমি তাদের বিচার দাবি করব এই সমাবেশ থেকে। সমবেত ভাইয়েরা শুনেন, রাজনৈতিক নেতাদের বিচারক, কর্মীদের বিচারক কি জন্য? দুর্নীতির জন্য। মানুষ খুশি নয়? খুশি তো? আওয়াজ কম গাছ, খুশি নি? এতারা যে দুর্নীতি করে, এটার লগে কি প্রশাসনের লোক জড়িত নাই? হ্যাঁ, ওদের বিচারটা কেন হয় না? হ্যাঁ, কি জন্য হচ্ছে না? মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের দাবি, এদের বিচার করা হোক। তাহলে আপনি এই জীবন সায়ন্নে, আপনার জীবন সায়ন্নে আপনি মানুষের মনের মণিকোঠা নিজে স্থান করে নিতে পারবেন। সরকারি কর্মকর্তারা আজকে শুধু রাজনৈতিক নেতারা নয়, আমি আমেরিকা গিয়েছি, আমি সিঙ্গাপুর গিয়েছি, আমি রাষ্ট্রীয় সফরে আমি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে গিয়েছি। এসব দেশে গিয়ে শুনলাম রাজনৈতিক নেতা বিভিন্ন দলের, খালি আওয়ামী লীগের নয়, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, প্রশাসনের অনেক দুর্নীতিবাজ কর্মচারী, তাদের বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারা হোটেলে থাকে, সেখানে সব কাজ করে। এগুলা সে দেশে বাঙালিরা আছে, আমেরিকাতে বাঙালিরা আছে, বিভিন্ন দেশে বাঙালিরা আছে, তাদের কিন্তু মুখে মুখে এটা আমাদের লজ্জার ব্যাপার নয়? হ্যাঁ, আমাদের জন্য লজ্জাস্কর নয়? বলেন। আমি আজকে এই সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, সাংবাদিক সাহেবেরা আছে, তাদের মাধ্যমে দাবি, তদন্ত করে যে দলের হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক, আমাদের সম্মান রক্ষার স্বার্থে। আরেকটা কথা বলবো, সেটি হচ্ছে মদের বিরুদ্ধে আমার নেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে, ঠিক আছে না? এটা কি কার্যকরী হইতেছে? রাজনৈতিক দল করতেছে না প্রশাসন করতেছে? কোনো কার্যকরী হয়? এই করোনার ভিতর আরো বাড়ছে। আমাদের শাহাবুদ্দিন সাহেব সবসময় চিৎকার করতেছে যে করোনার ভিতরে, আমাদেরকেও বলতেছে করোনার ভিতরে মদের কারবার বাড়ে গেছে। হ্যাঁ, আমি নেত্রীর কাছে এখান থেকে বলবো, সাংবাদিকদের মাধ্যমে, আপনি একটা কাজ করুন। প্রথম কাজ আপনার, মাদক বন্ধ করতে হলে আপনি ঘোষণা দেন, যদি আমাদের দলের কোনো নেতা কর্মী মাদকের সাথে জড়িত থাকে, তাকে জনপ্রতিনিধি এবং দলের কোনো পর্যায়ে স্থান দেওয়া হবে না। এই ঘোষণা আপনি দেন এবং বাস্তবায়ন করেন। তারপরে আরেকটা কাজ আপনি করেন, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিদেশে যারা যায় তাদের ডোপ টেস্টটা করেন। ডোপ টেস্ট নয়, ডোপ টেস্টটা করেন। তাহলে আমাদের দলেও শৃঙ্খলা আসবে, অনিয়ম বন্ধ হবে, তারপরে দেশে
মাদকের যে আজকে ছড়াছড়ি চলছে, এটা অনেকটা বন্ধ করা সম্ভব হবে বলে আমি মনে করি। তারপরে শুনেন, দুঃখের সহিত বলছি, আঙ্গ নোয়াখালী বলে বৃহত্তর নোয়াখালী কিছু সামসা কয় যে অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙেছে, অমুক নেতার ব্যক্তিত্বে, ফেনীতে কয় অমুক নেতা, নোয়াখালীতে কয় অমুক নেতা, লক্ষ্মীপুরে কয় অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভাঙছে। বিএনপির দুর্গ ভাঙছে? এই ৩-৪টা কনস্টিটুয়েন্সি সারা বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10 টোয়াই পাইত না। 10 এইটাই হচ্ছে সত্য কথা। সত্য বলতে হবে। আমি বলছি, আমি সাহস করে সত্য কথা বলব। এটা কি মিথ্যা? নোয়াখালীর মানুষ কি বলে, কি কয়? শেখ হাসিনা অশ্বর ফিরবে কয়নি? এটা সাংবাদিকরা কয়নি? তাহলে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে, আমনেগো জনপ্রিয়তা বাড়ানো, আপনারা ডেলি ভোট কমান, হ্যাঁ ডেলি ভোট কমান। এইসব শয়তানি আমাদের নোংরা ছেলেবেলেদেরকে পালেন, গুন্ডা পালেন, সন্ত্রাসী পালেন, এদেরকে নিয়ে বড় বড় মিছিল টেয়া দিলে ঢাকা শহরে বস্তির লোকের অভাব আছে নাকি? মিছিল বড় বিরাট মিছিল করা যায়। শেখ হাসিনা এলে বড় জনসভা মাঝ দিতে করা এটা কঠিন ব্যাপার নয়। আমাদের দায়িত্ব দেন, টাকা দেন, গাড়ি দেন। আমি যদি লোক আনতে না পারি, আমাকে রাজনীতি তুমি বিদায় করে দিও। কি কিছু বুঝছেন? মুটুকে আর কালো হয়ে গেছে সাংবাদিক ভাইরা। শুনেন, আপনাকে বিরুদ্ধে মেলা কথা আছে। মানুষ বলে, মনে কষ্ট নিয়েন না, নোয়াখালীর সাংবাদিকেরা লেখে না, এত জঘন্য ঘটনা আজকে নোয়াখালীতে ঘটছে, আপনারা লেখেন না। নোয়াখালীর রাজনীতি অতি কষ্টের, অতি কষ্টের। এই বৃহত্তর নোয়াখালী, এই ডিভিশনে আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব, মওদুদ সাহেব আর এই আবু নাসের সাহেব জামাতে, এ তিনজন ছাড়া গুরুত্বপূর্ণ ওনাদের সমমর্যাদা কোন নেতা আছে বলেন? আসেনি? না, কোন নেতা সৃষ্টি হয়। আমরা কার নাম বেশি? অন্ত বেশি ওবায়দুল কাদেরের, মওদুদ সাহেব। এরপরে ওনারা তো তিনজন অসুস্থ, ওনারা মারা গেলে কার নামটা বেশি? একটা লোক দেয়াংশে আসেনি? প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মানুষ হত্যা করে তারা হচ্ছে নেতা। টেন্ডারবাজি করে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে তারা হচ্ছে নেতা। গরিব পুলিশের চাকরি দিয়ে যারা 5 লাখ টাকা লো, তারা হচ্ছে নেতা। গরিব প্রাথমিক বিদ্যালয়ে একজন পিয়ন থেকে 3 লাখ টাকা যারা লো, তারা হচ্ছে নেতা। নোয়াখালীর প্রশাসন বিজ্ঞান প্রযুক্তিতে চাকরি দিয়ে যারা 5 লক্ষ টাকা লয় গরিব একজন পিয়ন থেকে, তারা হচ্ছে নেতা। যারা গুন্ডা বলে, সন্ত্রাসী বলে, যারা ওবায়দুল কাদেরের মতো নেতা গালে গালে জুতা মারো তালে তালে এই স্লোগান যারা দেয়, তারা হচ্ছে নেতা। কি মিথ্যা কথা বলছি? ওই জন্য অনেকে ভয় পায় না, কইেন না। নোয়াখালীর কমিটি করছে,
কারে দি? হ্যাঁ, জাভেদ সাহেবকে এবারে কম। হ্যাঁ, 111-এর পরে আমাদের নোয়াখালীর এক নেতা নিজের স্কিন সেভ করার জন্য, সাম্বা বাঁচানোর জন্য মহিউ আহমদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য মহিউ আহমদের ভাই জাভেদ তার সাথে কি হয়েছে লেনদেন, এটা তো আয় দিতে না আবার উনি লেনদেন করি, এর লগে সম্পর্ক স্থাপন করি, আপনার মহিউ আহমদের সাথে দেখা করি, নিজের স্ক্রিনটা সেভ করছি। অন হেতে নোয়াখালীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থাকে আমেরিকা। হ্যাঁ, এটা হইল আমাদের কমিটি। তারপরে হাওয়া ভবনের মালিক। হ্যাঁ, কারণ কিছু কিছু জায়গায় মোবাইল করি কয় যে আয় দিন জানি না, আয় এটার লগে নাই, অন কলকা নাই। আর নোয়াখালীর নেতারা কিছু কয় না, হেতারা ডরা কি ডর, আন্ডুরে ডর মারিয়ে লেবে কি। আমাদের শাহাবুদ্দিন সাহেব কয় উপজেলা চেয়ারম্যানদেরকে আমরা বাদ দিছি, তাহলে সেলিম সাহেব সভাপতি উপজেলা চেয়ারম্যান নয়? ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। হ্যাঁ, এসব বিদ্লামি কাকে বুঝ? এখানে অন্য মই বুঝ গই গ্রামের সাধারণ পাবলিককে ভুলাই এসব ধান্দাগিরি করা শালারা। হ্যাঁ, শাহাবুদ্দিন সাহেব উপজেলা চেয়ারম্যান। এই শাহাবুদ্দিন সাহেব যখন এখানে সব জাসদ হয়ে গেছে, জাসদ ছাত্রলীগ স্বাধীনতার পর, এই শাহাবুদ্দিন সাহেব মুজিববাদী ছাত্রলীগের সাইনবোর্ডটা উঠেছে, এজন্য এখনো ওনাকে বলে মুজিববাদী শাহাবুদ্দিন। এই শাহাবুদ্দিন সাহেব 1975 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর যিনি সরকারি মুজিব কলেজে ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীদের দ্বারা যা রক্তে রঞ্জিত হয়েছে সরকারি মুজিব কলেজের ক্যাম্পাস, এই শাহাবুদ্দিন সাহেব 2001 সালের পর আমাদের কর্মীরা যখন দিশেহারা, হাজার হাজার কর্মী যখন এলাকা ছেড়ে ঢাকাতে যখন অবস্থান করছিল, নেতা রাগ করে বাসা থেকে বের হতো না। শাহাবুদ্দিন সাহেব নিজের অর্থ দিয়ে যাকে যতটুকু পেরেছে সহযোগিতা করেছে। শাহাবুদ্দিন সাহেব জয়তুন্নাহার কাদের মহিলা কলেজ প্রতিষ্ঠিত করেছে। শাহাবুদ্দিন সাহেব আবু নাসের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে। শাহাবুদ্দিন সাহেব দক্ষিণ এলাকার গরিব নিরীহ মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য সেখানে শহীদ আমানুল্লাহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে। অগণিত প্রতিষ্ঠানের সাথে জড়িত এই উপজেলার চেয়ারম্যান হিসাবে কোনোদিন সরকারি কোনো সুযোগ সুবিধা যিনি নেন নাই, এক কাপ চাও যদি খান নাই, সরকারি বাসাটা ব্যবহার করেন না, সরকারি গাড়িটা ব্যবহার করেন না, সেই শাহাবুদ্দিন সাহেবের আজকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের নাকি উপদেষ্টা বানাবেন। হ্যাঁ, উনি কি অধ্যাপক হানিফ সাহেবের মতো হয়ে গেছেন? উপদেষ্টা হইতো, উপদেষ্টা তো বুয়া গুন্দে বানা, বুয়া গুন্দে বানা না। বিটিভি সাংবাদিক সাহেব আপনার লাগে চেহারা কালো হয়ে গেছে, নোয়া হয়েছেন কি তদবির করি হয়েছেন নি কেন? আল্লাহ জানেন, আল্লাহ জানে, আল্লাহ জানে। হিয়ানে তো তদবির চলে, আপনার চেহারা কালো হয়ে গেছে, কালা করিয়েন না, সত্য কথা লেন। আরো বিটিভি সরকারি এই যে প্রতিষ্ঠান, সাহস করে সত্য কথা লেখেন। কি কইছি?
শাহাবুদ্দিন সাহেবের কথা, উপদেষ্টা বানাবে। হেমিয়াকে অধ্যাপক মোহাম্মদ হানিফ নাই? হ্যাঁ রে ভাই, বাদশাহ এটার বিরুদ্ধে প্রতিবাদ করে স্ট্রোক করে মারা গেছে। মারা জানো? হ্যাঁ, কবির হাটে যান সাংবাদিক ভাইরা, চেহারার দিকে তাকিয়ে দেখুন, সে এলাকার কর্মীদের নেতাদের কিছুই পায় না, সব ৩-৪ জন লুট করে খাচ্ছে। এ বিচার কার কাছে নেব? এ বিচার কার কাছে চাইব? আমাদের নেতা তো অসুস্থ, কার কাছে চাইব? তিনি তো এখন আর সেই অবস্থা ওনার নেই, উনি যে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। আজকে কষ্ট লাগে, মালে কুপিলে নোয়াখালী, শহীদুদ্দিন ইস্কান্দার কসিবার নোয়াখালী, নুরুল হক সাহেবের নোয়াখালী। এভাবে চলবে? এই অপরাজনীতি চলবে বলুন? এটা চলতে পারে না। বেলায়েত ভাই, আপনি নোয়াখালীর রাজনীতিতে বিরক্ত গাথা ইতিহাস সৃষ্টি করেছেন অতীতে। আপনি আজকে নোয়াখালীতে আসেন না, ঢাকাতে বসে বসে কথা বলে, এই কথা বলে নোয়াখালীর রাজনীতির কোনো পরিবর্তন হবে না। আমি আপনাকে বলবো, আপনি আসুন, নোয়াখালীতে দাঁড়িয়ে ডাক দেন, পিঁপড়ার মতো আওয়ামী পাগল কর্মীরা আপনার পিছনে ঘুরবে ইনশাআল্লাহ। কারো সাবা থাকবে না। মানুষ জেগে উঠেছে, জনতার সাগরে জেগেছে উর্মি। কে পারে রুগীতে দাঁড়িয়ে? পারবে না। এদেরকে বিদায় নিতে হবে অচিরে। হ্যাঁ, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। কেউ কেউ আমার বিরুদ্ধে অপবাদ দেয়। 47 বছর নিয়ে রাজনীতি করছি, সংক্ষেপে করি, একটু বলছেন না? 47 বছর রাজনীতি করছি। এই 47 বছর রাজনীতির জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন আগে বলছি, এগুলো সব কিছু ভোগ করছি। রাজনীতি করিয়ে অপরাধে বাড়ি থেকেও আমি চলে আসতে হয়েছি, রাগারাগি করি। কলেজের হোস্টেলে থাকতাম, আপনার অনেকদিন পকেটে পয়সা ছিল না, উপবাস ছিলাম, রাত্রে উপবাস শুয়েছিলাম কলেজ হোস্টেলে। খোদার ঈদের দিন আমি বসুরহাট, আমি সরকারি মুজিব কলেজের হোস্টেলে আমি না খেয়ে দিন সেদিন কাটিয়েছি। আমার আব্বা স্কুল শিক্ষক ছিল, আমি একটা ছেঁড়া জামা পরে অনেক দিন ক্লাস করেছি, অনেক কষ্ট আমরা করেছি, অনেক দুঃখ করেছি। আজকে আমাদেরকে বলে চাঁদাবাজ। কে বলে? ওই শালা যে লুটপাট করে খাচ্ছে, সে বলে আমাদেরকে চাঁদাবাজ। বসুধার বাজারে একটা মানুষ, একটা ব্যবসায়ী যদি বলতে পারে আব্দুল কাদের মির্জা চাঁদাবাজি করে ভোট ছেড়ে দিয়ে হিজরত করব, ঢাকার কোন ব্যবসায়ী যদি বলতে পারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যায় আব্দুল কাদের মির্জা বসে থাকে টাকার জন্য, রাজনীতি করব না, হিজরত করব, এত বড় অপবাদ। কষ্টের সহিত বলছি, ওবায়দুল কাদের একটা মেধাবী ছাত্র। আপনাদের সাংবাদিক ভাইরা আছেন নোয়াখালীর, কলেজে পড়ত, একটা সাহিত্য অনুষ্ঠান হয়েছে, সে সাহিত্য অনুষ্ঠানে 11টা ইভেন্টে অংশগ্রহণ করে সবটিতে প্রথম হয়েছে। ঠিক না? কি মিথ্যা কথা বলছি? তখন নেতাদের চোখ ওনার উপর পড়ছে।
এরপর থেকে রাজনীতি করে 69-এ গণ অভ্যুত্থান করেছে রাখা। আমরা শুনেছি নেতাকে মেরে ফেলেছে বাড়ি থেকে। তারপরে 70-এর নির্বাচনে দায়িত্ব পালন করেছে এখানে 71-এর মুক্তিযুদ্ধে যিনি মুজিব বাহিনীর অধিনায়ক হিসাবে এখানে দায়িত্ব পালন করেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ওনাকে ছাত্রলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত করেছেন। এরপরে আপনারা জানেন 75 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর ছোটখাটো প্রতিবাদ হয়েছিল। উনি ছাত্রলীগকে সংগঠিত করতে গিয়ে কারাগারে ওনাকে নিক্ষেপ করা হয়েছে। 36 মাস কারাগারে ছিল। ছাত্রলীগের সভাপতি হয়েছেন, কারাগার থেকে 2 বার সভাপতি ছিলেন। জেল থেকে বের হয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর জয়গান গেয়েছিল ওবায়দুল কাদের এবং বঙ্গবন্ধু প্রেমীদেরকে ঐক্যবদ্ধ করেছিল ওনার বক্তৃতা। ঠিক না? হ্যাঁ, সেই ওবায়দুল কাদের, যেই ওবায়দুল কাদের আমি যখন আমেরিকা গিয়েছি প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকাতে দেখা করেছি। আমি যখন ওনার অসুস্থতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেছে, এই কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করেছিলাম, পারিনি। বলল ওবায়দুল কাদের, আমির হোসেন আমু আমাকে বাংলাদেশের রাজনীতিতে এনেছে। এরপর ওনার ভূয়সী প্রশংসা করেছে শেখ হাসিনা। নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে আপনারা জানেন। আজকে নোয়াখালীতে, বৃহত্তর নোয়াখালীতে যে 2-3 জনের কথা বললাম, আমাদের নেতার উন্নয়ন এবং নীতি নৈতিকতার কারণে ইনশাল্লাহ এই কনস্টিটুয়েন্সির মানুষ ওবায়দুল কাদেরকে আবারও নির্বাচিত করবে। ঠিক নয়? সেই ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের অফিসের সামনে নোয়াখালী ওবায়দুল কাদেরের গালে গালে জুতা মারো তলে তলে যেন স্লোগান দেয় সন্ত্রাসীদেরকে দিয়ে। কি অপরাধ করেছে ওবায়দুল কাদের? কি অন্যায় করেছে কার উপর? তাকে গালিগালাজ করে। এটা কোন রাজনীতি? আপনারা কি বলবেন না? আপনারা জাতীয় বিবেক সাংবাদিক ভাইরা, আপনারা কি লিখবেন না? কে বলবে? আমি নেত্রীর কাছে চিঠি দিয়েছি। আজকে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আজকে নোয়াখালী থেকে আমাদেরকে অপরাজনীতি বন্ধ করতে হবে। আমি যখন এই সত্য কথাগুলো বলছি, ঢাকা থেকে আমাকে ধমকানো হয়। আওয়ামী লীগের এক নেতা টাকা খায়, নিজাম হাজারী এবং একরাম সদ্দির থেকে টাকা খায়। নিজাম হাজারীর খবর তো আপনারা জানেন। একরাম ভাই আপনার চেয়ারম্যান ছিল ফুলগাজী। কি অপরাধ? মানুষ ভুল করতে পারে, তার ভুল থাকতে পারে। এভাবে প্রথম গুলি করে, এরপর তার গাড়ি শুদ্ধ তাকে জ্বালিয়ে দিয়েছে। এটা কোন রাজনীতি? যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হয়নি। তার পরিবার কি বিচার পাবে না? আমার বাড়িতে 4 বার আক্রমণ হয়েছে। আমি নিজাম হাজারী সাহেবকে বলছি, কিছু করে নাই। সন্ত্রাসী তারা লালন করে, মাদকাসক্তদেরকে লালন করে। এ দুঃখের কথাগুলো বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। ভোট
আল্লাহর ইচ্ছা কাকে বানাবে তিনিই ভালো করে জানেন। আজকে ঢাকা থেকে হুমকি দিয়ে বহিষ্কার করবেন। আব্দুল মালিক উকিল সাহেব বলেছিল, যখন তাকে বহিষ্কার করা হয়েছে, কি বলেছিল? বলেছিল আমি সরকারি অফিসের কর্মকর্তা নয়, আমাকে চাকরিচ্যুত করলে আমার কথা বন্ধ হয়ে যাবে, আমি বাসায় ফিরে যাব। আমি রাজনীতি করি, আমি রাস্তায় বঙ্গবন্ধুর কথা বলবো, আমি রাস্তায় আওয়ামী লীগের কথা বলবো, আমার মুখকে বন্ধ করে। আমি আজকে বলবো বহিষ্কার করবে। বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু মুরাল করেছি, সেখানে মাইক লাগিয়ে বঙ্গবন্ধুর কথা বলবো, শেখ হাসিনার উন্নয়নের কথা বলবো, ওবায়দুল কাদের উন্নয়নের কথা বলবো, কোম্পানিগঞ্জের স্বার্থে কথা বলবো। আর জেলে দেবেন। জেল তো আমরা 82 সালে ওই যে নুরুল হক সাহেব, হানিফ সাহেব, তারপরে আমাদের মাইজদি বিএনপি শাহজাহান ভাই, জয়নাল হাজারি, আবু তায়ের, শাহজাহান কামাল, জাসদের আরেকজন নেতা ছিল লক্ষ্মীপুরের, আমার নামটা ভুলে গেছে, ওনাদের সাথে জেল কেটেছে। তখন এরা ছিল মায়ের পেটে, এরা মায়ের পেটে ছিল। জেলের ভয় আমাদেরকে দেখিয়ে লাভ নেই। মৃত্যু মেরে ফেলবেন। আমার ড্রাইভার এবং আমার সাথে যে ছেলেটা থাকে তাকে কবরের জায়গাটা দেখিয়ে দিয়েছে। আমরা ভয় করি না, আমরা ভয় করি না। ভয় পান নোয়াখালীর দুঃশাসনের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন বলেন। আসুন, আর বেশি বলবো না। কিসের বল? ভারতের পিতা মহাত্মা গান্ধী একটা জনসভায় দাঁড়িয়ে বন্দে বলার পরে মাতরম শব্দটি উচ্চারণ করতে পারেনি। 70 গুলিতে তার বুক জাজলা হয়ে গেছে। ভারতের নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের মাটি ছেড়ে কোথায় চলে গেছে, কোথায় তাকে সমাধিস্থ করেছে ভারতের জনগণ জানে না। ভারত মাতা ইন্দিরা গান্ধী বাসার আঙ্গিনায় ব্যায়াম করার সময় শতবিন্দ সিংহের গুলিতে তার বুক জাজলা হয়ে গেছে। বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু যে নেতা দীর্ঘ 30 বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে, 14টি বছর কারাগার থেকে কারাগারে দিন কেটেছে, 3বার ফাঁসির কাছে গিয়ে বাঙালি জাতির জয়গান গেয়েছে। সেই নেতাকে এই বাংলার মাটিতে সপরিবারে হত্যা করেছে। লালকানার ভুট্টো যার বাড়ির সীমানা অতিক্রম করতে পাকিস্তানের দ্রুতগামী ট্রেনের 8 ঘন্টা সময় লাগে। তিনি অক্সফোর্ডের ছাত্র ছিল, মেধাবী ছাত্র ছিল। অক্সফোর্ডে সুঠাম দেহের অধিকারী, সুন্দর সুশ্রী এই ভুট্টো সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির মেয়েরা, সুন্দরী মেয়েরা তার পিছনে পিছনে ঘুরত তার সাথে প্রেম করার জন্য। তাকে ফাঁসির মঞ্চে জীবন দিতে হয়েছে। যে মাঝি পদ্মাতে ঢুকাবে, পদ্মা নদীতে তার সলিল সমাধি হয়। যে সাপুয়ে সাপ নাচা সর্বদংশনে তার মৃত্যু হয়। আমরা যারা রাজনীতি করি এ পথে মৃত্যু হবে জানি, যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সত্য এবং উন্নয়নের পক্ষে থেকে এদেশের মানুষের সুখ দুঃখ হাসি কান্নায় থেকে যদি মৃত্যুবরণ করতে পারি, সে মৃত্যুর সার্থকতা আছে। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা ভৌমা, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা,
রক্ত গঙ্গা বহমান, নাই নাই বল, হবে হবে জয়। জয় মুজিবুর রহমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।